বাংলায় যে কোনো দিনই শুরু হতে চলেছে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। চিঠি পাঠানো হলো দিল্লিতে। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের নির্বাচনের কমিশনের তরফ থেকে সেই চিঠি পাঠানো হয়ে গিয়েছে দিল্লিতে। রাজ্য সরকারের নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত, প্রত্যেকটা জেলা প্রস্তুত এবং পূর্ণাঙ্গ তালিকা ও ভোটার লিস্টে 2002-এর সমস্ত জেলার প্রকাশ হয়ে গিয়েছে। তো বর্তমানে এসআইআর সংক্রান্ত কী আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে কী নিয়মে হবে, কীভাবে এসআইআর হবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। কি বলা হচ্ছে এখানে সম্পূর্ণ কিছু দেখাবো, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে বলা হচ্ছে যাবতীয় প্রস্তুতি শেষ, বাংলায় যে কোনো দিন জারি হতে পারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিইও অফিস থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এই মর্মে চিঠি গিয়েছে। চিঠিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআরের জন্য পুরোপুরি প্রস্তুত। তাৎপর্যপূর্ণভাবে এই দিনই আবার গোটা রাজ্যে একটি বিধানসভা বাদে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তো কিছুদিন আগেই 2002 সালের ভোটার লিস্ট প্রকাশ করেছিল কমিশন। তো তখন কিন্তু বেশ কিছু যে জেলা সেখানে কিন্তু ভোটার লিস্ট প্রকাশিত হয়নি, বা বেশ কিছু বিধানসভার ভোটার লিস্ট প্রকাশিত হয়নি। তো সেইগুলোর কিন্তু বর্তমানে ভোটার লিস্ট প্রকাশ হয়ে গিয়েছে। কেবলমাত্র একটা বিধানসভা বাদে সমগ্র বিধানসভারই কিন্তু ভোটার লিস্ট প্রকাশ হয়ে গিয়েছে। কিভাবে সেগুলো পাবেন সমস্ত কিছু দেখাবো আমরা। সব মিলিয়ে এখন রাজ্যে এসআইআর ঘোষণা কিছু সময়ের অপেক্ষা মাত্র। কমিশন সূত্রে খবর, দিন কয়েক আগেই রাজ্যে এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ তথ্য তলব করেছিল কমিশন। এদিন রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর সংক্রান্ত রিপোর্ট একত্র করে দিল্লিতে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে কমিশন। সূত্রের খবর, সিইও অফিসের তরফে দিল্লিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। এর আগে কমিশনের নির্দেশ ছিল সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী কোনো বুথে যাতে 1200-র বেশি ভোটার না থাকে তা যাচাই করতে হবে। এসআইআর ঘোষণার আগে প্রস্তুতির সর্বশেষ পর্যায়ে সেই কাজই করছিল সিইও অফিস। সূত্রের খবর, কর্মকাণ্ড শেষ হওয়ার পরই কমিশনে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে সিইও অফিস। জানা গিয়েছে রাজ্যে 14,000-এর কিছু বেশি বুথ বাড়তে চলেছে। রাজ্যে বুথ সংখ্যা ছিল 80,680টি। কমিশন বুথ প্রতি ভোটার সংখ্যা বেঁধে দেওয়ার পর সর্বশেষ ভোটার অনুযায়ী যে তালিকা হয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যে বুথ সংখ্যা বেড়ে দাঁড়াবে 94,000-এর কিছু বেশি। এর মানে হচ্ছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে তাহলে সেই বুথটাকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, একটা বুথে অনেক চাপ হয়ে যাবে। তো এই রকম অনেক বুথে 1200-র বেশি ভোটার ছিল, সেগুলোকে ভাগ করা হচ্ছে। এই ভাগ করার ফলে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা কিন্তু 14,000-এর কিছু বেশি বাড়তে চলেছে। ইতিমধ্যেই এই বর্ধিত বুথের সংখ্যা রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আগামী এক সপ্তাহের মধ্যে বিধানসভা ভিত্তিক এই বর্ধিত বুথ সংখ্যা সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্য নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে চলেছে সিইও অফিস। কমিশন তাতে সিলমোহর দিলেই রাজ্যে মোট যে বুথ তার সংখ্যা কিন্তু ঘোষণা হবে। এদিকে এদিনই রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বিধানসভা বাদে 293টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কীভাবে সেই ভোটার তালিকা ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। সিইও দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে ওই ভোটার তালিকা দেখতে পারবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই রাজ্যে শুরু হবে এসআইআর। প্রথম দফায় 103টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তারপর ভোটার তালিকা প্রকাশে জটিলতা তৈরি হয়, কারণ দক্ষিণ 24 পরগনার কুলপি ও বীরভূমের মুরারই, রামপুরহাট ও রাজনগড় বিধানসভা 2002 সালের তালিকা খুঁজে পাচ্ছিল না কমিশন। তারপরই দুই জেলার জেলাশাসককে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল কমিশন। বীরভূমের 3টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও কুলপির তালিকা এখনও নিখোঁজ। কুলপির ক্ষেত্রে একান্তই যদি 2002 সালের ভোটার তালিকা খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করেই হবে এসআইআর। তবে শুধুমাত্র ওই বিধানসভা যেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই বিধানসভার ক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্টে হবে। তবে বাকি যেখানে সমস্ত যে 293টি বিধানসভার খুঁজে পাওয়া গেছে, যার লিস্ট ইতিমধ্যেই অনলাইনে প্রকাশিত হয়েছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু 2002 সালের ভোটার লিস্টকেই মান্যতা দিয়ে এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আমাদের বাংলাতেও কিন্তু হবে। এবার দেখুন কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন, লিস্ট আপনার বুথের সমস্ত কিছু এবার দেখাচ্ছি। যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে
আপনি এখানে সার্চ করবেন WBCEO ওয়েস্ট বেঙ্গল সিইও, এই কথাটা আপনি গুগলে লিখবেন। তো যখনই আপনি WBCEO লিখবেন, প্রথমেই দেখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এরকম লেখা চলে আসবে। এই লেখাটিতে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশনের যে ব্যানার টেনার এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো নিচের দিকে আপনি পেজটা স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ দিয়ে রয়েছে, ইলেকটোরাল রোল অফ SIR 2002 লেখা রয়েছে। এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। তো এখানে ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে জেলা অনুযায়ী কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, হ্যাঁ সমস্ত জেলা এখানে রয়েছে। আপনি যেই জেলা চাইছেন সেই জেলাটিতে আপনি ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে আপনার বিধানসভার নাম SC নম্বর দেখতে পাবেন। যেই বিধানসভার আপনি চাইছেন সেটাতে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এবার সেই বিধানসভার আন্ডারে যতগুলি পোলিং স্টেশন মানে বুথ রয়েছে সেই বুথের নাম এখানে চলে আসবে। এবার আপনি যেই বুথের লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই বুথের ডান দিকে দেখুন ফাইনাল রোল অপশান রয়েছে, এই ফাইনাল রোল অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে PDF ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে আপনি দেখে নেবেন যে 2002 সালে আপনার নামটা ভোটার লিস্টে ছিল কিনা বা আপনার বাবা মায়ের নাম ভোটার লিস্টে ছিল কিনা। এভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল থেকে। এবার কি প্রসেসে SIR হবে, কি নিয়ম আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু থাকবে, সেই সমস্ত বিষয়গুলো এবার দেখাচ্ছি। দেখুন, মূলত আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে এনুমারেশন ফর্ম NXR C, এই ফর্মটি কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। এই ফর্মটা আপনাদের বাড়িতে বিএলওরা বুথ লেভেল অফিসার তারা কিন্তু নিয়ে আসবে এবং সেই ফর্মে কিন্তু ইতিমধ্যেই আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার সেগুলো কিন্তু টাইপ অবস্থায় থাকবে, ঠিক আছে। সেটা বিএলওরা আপনাদের বাড়িতে দিয়ে যাবে এবং বাকি যে অংশগুলো পূরণ থাকবে না সেই অংশগুলো পূরণ করতে হবে আপনাদেরকে। আপনি যদি পূরণ করতে না পারেন বিএলওরা আপনাদেরকে সাহায্য করবে এবং সেই ফর্মে সই করে আপনাদেরকে জমা করতে হবে, তার সাথে ডকুমেন্ট দিয়ে বিএলওকেই জমা করতে হবে। আর এটা গেল অফলাইন। আর অনলাইনেও কিন্তু পদ্ধতি থাকবে, অনলাইনেও আপনারা করতে পারবেন। অনলাইন বিষয়টা একটু পরে আলোচনা করছি, আগে অফলাইনটা দেখুন। তো এরকম ফর্ম দেবে, এখানে আপনার ইলেকটোরাল নেম, এপিক অ্যাড্রেস, প্রিপ্রিন্টেড মানে হচ্ছে আপনার নামটা, আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আপনার ঠিকানা, সেগুলো কিন্তু এই ফর্মে টাইপ অবস্থায় থাকবে, ঠিক আছে। আপনাকে সেটা টাইপ করতে হবে না বা লিখতে হবে না, সেটা টাইপ অবস্থায় ফর্মেই থাকবে। শুধুমাত্র সেই ফর্মটা আপনার বাড়িতে বিএলও দিয়ে যাবে, তাদের নাম ধরে যার নাম রয়েছে সেই ফর্মে তাদের বাড়িতে দিয়ে যাবে ফর্মগুলো। শুধু আমাদেরকে কী ফিল আপ করতে হবে এখানে। আরেকটা জিনিস দেখুন, সিরিয়াল নম্বর, পার নম্বর, নেম, এসি বা পিসি নেম বা স্টেট, প্রিপ্রিন্টেড, এইগুলো কিন্তু আমরা সিরিয়াল নাম্বার, ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, পার নাম্বার, এগুলোও সমস্ত কিছু কিন্তু পূরণ করা থাকবে। এগুলোও পূরণ করতে আপনাদেরকে হবে না, শুধুমাত্র এখান থেকে আপনার পূরণ করা থাকছে। এই যে দেখতে পাচ্ছেন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড, এখানে আপনার ছবিটা আগে থেকেই কিন্তু থাকবে। প্রিপ্রিন্টেড মানে আপনার ভোটার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটাই কিন্তু এখানে থাকবে। এবার আপনি চাইছেন নতুন ছবি যুক্ত করবেন, নতুন একটা ভালো বর্তমানের ছবি আপনি একটা লাগাতে চাইছেন, তাহলে আপনি পেস্ট কালার ফটো, এখানে আপনি নতুন সাম্প্রতিক ছবি আপনি লাগিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, আপনার যে তারিখ, জন্ম তারিখ সেটা দিতে হবে। আধার নাম্বার অপশনাল, যদি দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে নাও দেওয়ার দরকার নেই। মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপর এখানে আমার বাবার নাম বা যে কোনো আপনার অভিভাবক, আইনত যারা অভিভাবক তার নামও দিতে পারেন। আর এখানে তার ভোটার কার্ডের নাম্বার দেবেন, ইফ অ্যাভেলেবেল যদি থাকে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। মাদার্স নেমে এখানে আপনার মায়ের নাম দেবেন, আর মায়ের ভোটার কার্ড থাকলে এখানে দেবেন, ইফ অ্যাভেলেবেল রয়েছে, না থাকলে দেবার দরকার নেই। তারপর স্পাউস নেম, যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে, মানে বিবাহিত যদি হন, তাহলে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম দিতে হবে, স্ত্রী আবেদন করলে স্বামীর নাম দিতে হবে এবং তার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা, স্বামী বা স্ত্রীর যে ভোটার কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে। এই যে ডিক্লারেশন, এই ডিক্লারেশনটাই কিন্তু মেন, এখানে আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আপনি কোন বক্সের আন্ডারে পড়ছেন তাতে কিন্তু ঠিক দিতে হবে। তো এখানে মূলত যদি আপনার জন্ম তারিখ ভারতে হয়ে থাকে 1/7/1987 সালের আগে, তাহলে এই বক্সে ঠিক চিহ্ন দিতে হবে। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে, তাহলে এই বক্সে ঠিক চিহ্ন দিতে হবে। আর যদি আপনার জন্ম 2/12/2004 সালের পরে হয়ে থাকে, তাহলে এই বক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। এবার এখানে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রও কিছু দিতে হবে। এই ফর্মটা যখন আপনি পূরণ করে জমা করবেন, তার সঙ্গে কী কাগজপত্র দিতে হবে। আর যদি আপনার জন্ম 1/7/1987 সালের আগে হয়ে থাকে, তাহলে আপনাকে আপনার নিজের জন্মের প্রমাণপত্র
কোথায় জন্ম হয়েছে বা কত তারিখে জন্ম হয়েছে তার একটা প্রমাণপত্র আপনাদেরকে দিতে হবে। তো মোট 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। কী কী ডকুমেন্ট আমি একটু পরে আলোচনা করছি আপনাদের সঙ্গে। আর 11টি ডকুমেন্ট যদি আপনার না থাকে সেক্ষেত্রেও কোনো চিন্তা নেই, 11টি ডকুমেন্ট আপনি না দিলেও কোনো সমস্যা হবে না। তবে সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু 2002 সালের ভোটার লিস্টে থাকতে হবে। 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থাকলে আপনাকে কোনো 11টি ডকুমেন্টসের মধ্যে আদার্স কোনো কাগজপত্র আপনাকে দিতে হবে না। শুধুমাত্র আপনার ভোটার লিস্টে নাম থাকলে কোনো রকম কাগজপত্র ছাড়াই আপনি কিন্তু ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। আর যদি আপনার জন্ম 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আপনার নিজের জন্মের প্রমাণপত্র, কোথায় জন্ম হয়েছে বা কত তারিখে জন্ম হয়েছে এরকম প্রমাণপত্র 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিতে হবে এবং আপনার বাবা অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে 11টি ডকুমেন্টের মধ্যে। তবে বলে রাখি এখানে দুজনেরই দিতে বলেছে, তো তবে আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার নিজের ডকুমেন্ট দিতে হচ্ছে না। আর আপনার বাবা মায়েরও যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে বাবা মায়েরও কিন্তু কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না। এবার এখানে ধরুন এই স্ল্যাবটার মধ্যে আপনি পড়ছেন 1987 থেকে 2004 সালের মধ্যে আপনার জন্ম, তাহলে আপনার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে নাম যদি না থেকে থাকে লিস্টে নাম, তাহলে আপনাকে কি দিতে হবে, আপনাকে 11টি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে আর আপনার বাবা মায়ের দুজনের মধ্যে যে কোনো একজনকে 11টি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি দিতে হবে। এবার দেখা যাচ্ছে আপনি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি 11টি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেন আর আপনার বাবা মায়ের যেহেতু 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে এখানে বাবা মায়ের যে ডকুমেন্টস দিতে বলেছিল সেক্ষেত্রে বাবা মায়ের কোনো ডকুমেন্টস কিন্তু আমাদেরকে দিতে হবে না। আপনি কেবলমাত্র বাবা মায়ের যে 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল সেই পেজটা আপনি প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এবার যদি আপনার জন্ম 2/12/2004 সালের পরে হয়ে থাকে ভারতে তাহলে আপনাদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে। এখানে দেখুন বলা হচ্ছে যে আপনার জন্মের প্রমাণপত্র, কোথায় জন্ম হয়েছে বা কত তারিখে জন্ম হয়েছে এরকম প্রমাণপত্র 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিতে হবে। আপনার বাবারও দিতে হবে ডকুমেন্ট, আপনার মায়েরও কিন্তু ডকুমেন্ট দিতে হবে। আর আরেকটা জিনিস বলা হয়েছে, যদি এনি পেরেন্ট ইজ নন ইন্ডিয়ান, মানে আপনার বাবা মায়ের মধ্যে কেউ যদি অভারতীয় মানে ভারতীয় যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু বাচ্চাটা যখন জন্মগ্রহণ করেছে সেই সময়কার পাসপোর্ট আপনাদেরকে জমা করতে বলেছে। তো এবার দেখুন আপনার জন্ম ধরুন 2/12/2004 সালের পরে, তাহলে আমাকে কি ডকুমেন্টস দিতে হবে, আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে আর আপনার বাবারও দিতে হবে মায়েরও দিতে হবে। এবার দেখা যাচ্ছে বাবা মায়ের যে ডকুমেন্টস দেবেন সেটাও কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যেই দিতে হবে, যাই ডকুমেন্টস দিন 11টি ডকুমেন্টসের মধ্যেই আমাদেরকে দিতে হবে। এবার দেখা যাচ্ছে এখানে বাবা আর মা দুজনেই 2002 সালে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, তাহলে বাবা মায়ের ক্ষেত্রে আপনি ওই যে 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে সেই পেজটা দিলেই হবে। বাবা মায়ের কিন্তু আর 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধুমাত্র আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। আর বাবা মায়ের যেহেতু 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাই তাদেরকে সেই লিস্টটা যেখানে নাম রয়েছে সেই পেজটা দিলেই হবে। আর যদি বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাবা মায়েরও ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। দিয়ে দেখবেন ফর্মের নিচের দিকে এখানে সিগনেচার মানে সই করার একটা জায়গা রয়েছে, এই জায়গাটায় আপনাকে সই করতে হবে বা যারা সই করতে না পারবে তাদেরকে কিন্তু হাতের টিপছাপ দিতে হবে এবং যেদিনে ফর্মটা আপনি জমা করবেন সেই দিনের তারিখ এবং আপনার স্থানের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তারপর নিচে দেখুন এখানে যে 11টি ডকুমেন্টসের কথা বলা রয়েছে এই 11টি ডকুমেন্টসই আপনাদেরকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এই 11টি ডকুমেন্টসই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে, যদিও সুপ্রিম কোর্টে 12 তারিখ 13 তারিখ শুনানি রয়েছে। সুপ্রিম কোর্ট তারা চাইছে যে আধার কার্ড ভোটার কার্ড এই ডকুমেন্টসগুলোকেও এই 11টি ডকুমেন্টসের আন্ডারে রাখা হোক, মানে যারা 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস জোগাড় করতে না পারবে তাদের ক্ষেত্রে আধার কার্ড দেখালেই যেমন ভেরিফিকেশন হয়ে যায় বা ভোটার কার্ড দেখালেই যেমন ভেরিফিকেশন হয়ে যায় সেই রকম কিন্তু একটা মানে মুখে একটা মৌখিক নির্দেশ কেন্দ্র সরকারকে বা নির্বাচন কমিশনকে দিয়েছে সুপ্রিম কোর্ট, যদিও ফাইনাল জাজমেন্ট দেয়নি, ওই নিয়ে চিন্তাভাবনা করতে বলেছে। তবে নেক্সট শুনানি 12 তারিখ এবং 13 তারিখ রয়েছে, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট কী পর্যবেক্ষণ বা কী রায় বলে তার উপর কিন্তু নির্ভর করছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন করাতে পারবেন কিনা। তো আপাতত যে 11টি কাগজের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে 1 নম্বরে বলেছে যে কোনো আইডেন্টিটি কার্ড, পেনশনের কার্ড বা রাজ্য সরকারের পেনশনের কার্ড বা রাজ্য সরকারের আপনি কর্মচারী ছিলেন বা কেন্দ্র সরকারের পেনশনের কার্ড বা কেন্দ্র সরকারের আপনি কর্মচারী ছিলেন সেই ধরনের কোনো যদি কাগজ থেকে থাকে সেই কাগজ আপনি দিতে পারেন। এছাড়াও এনি আইডেন্টিটি কার্ড
বিভিন্ন রকমের সার্টিফিকেট বা ডকুমেন্ট যেগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে ভারত সরকারের দ্বারা ইস্যু করা হয়েছে সেই ধরনের কোনো যদি সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলো দিতে পারেন। এছাড়াও ব্যাংকের কোনো কাগজ বা পোস্ট অফিসের কোনো কাগজ, LICর কোনো কাগজ বা PSUর কোনো কাগজ, যেই কাগজগুলো 1/7/1987 সালের আগে ইস্যু করা হয়েছে সেই ধরনের কোনো কাগজ যদি থাকে সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি দিতে পারেন। তো বার্থ সার্টিফিকেট যাদের এখনও নেই, যাদের বয়স এখন 40 বছর, 50 বছর বা তারও বেশি বা তারও কম, যারা এখনও বার্থ সার্টিফিকেট করাননি, কীভাবে বার্থ সার্টিফিকেট করাতে হয়, তার অনলাইন প্রসেস কী রয়েছে সেই নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নেবেন। আমরা সম্ভব হলে স্ক্রিনে সেই ভিডিও দিয়ে রাখবো। আর যাদের হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা কীভাবে ডিজিটাল সার্টিফিকেট করতে হয় সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। অবশ্যই সেটাও আমরা আমাদের স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব বা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন। তারপর 4 নম্বরে বলেছে পাসপোর্ট যদি আপনার থেকে থাকে পাসপোর্ট আপনি দিতে পারেন। এছাড়া মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট রয়েছে বা যে কোনো ধরনের এডুকেশনাল সার্টিফিকেট, শিক্ষার যে কোনো সার্টিফিকেট রয়েছে, সেটা ইউনিভার্সিটির হতে পারে, বোর্ডের হতে পারে, হ্যাঁ, সেই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেগুলোও আপনি দিতে পারেন। 6 নম্বরে বলেছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, যেটা SDO রেসিডেন্ট সার্টিফিকেট বলা হয়, সেই ধরনের SDO রেসিডেন্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন। SDO রেসিডেন্ট সার্টিফিকেট আপনারা কীভাবে বর্তমানে আবেদন করবেন সম্পূর্ণ বিনামূল্যে সেই নিয়ে আমাদের চ্যানেলেও কিন্তু ভিডিও রয়েছে, স্টেপ বাই স্টেপ ভিডিও দেখানো রয়েছে। অবশ্যই সেটা আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও ফরেস্ট রাইটস সার্টিফিকেট মানে বন বিভাগের পাট্টা যেগুলো দেওয়া হয়ে থাকে, সেই বন বিভাগের পাট্টা যদি আপনার থেকে থাকে সেই কাগজও আপনি দিতে পারেন। এছাড়াও আপনার SC ST OBC কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটও আপনি ডকুমেন্ট হিসেবে দিতে পারেন। আর 9 নম্বরে বলেছে যদি আপনার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, যদি সিটিজেনশিপের কোনো আপনার কার্ড থেকে থাকে সেটাও আপনি কিন্তু দিতে পারেন। এছাড়াও ফ্যামিলি রেজিস্টার বা প্রিপেয়ার্ড বা স্টেট বা লোকাল অথরিটিসের কোনো কাগজপত্র যদি থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও কোনো ধরনের আপনার ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট মানে সরকারের থেকে কোনো ধরনের আপনি বাড়ি বা জমি পেয়েছেন, অ্যালটমেন্ট করেছে সরকার আপনার নামে, সেই ধরনের কোনো সার্টিফিকেট বা কাগজপত্র থেকে থাকলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তবে আবারও একবার বলে দিচ্ছি, এই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটা কাগজ আপনাকে দিতে হবে না যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে। কোনো কাগজ আপনাদেরকে দিতে হবে না সেক্ষেত্রে। আর আপনার বাবা মায়েরও যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা মায়েরও কোনো রকম 11 ডকুমেন্টসের মধ্যে কোনো কাগজ দিতে হবে না। শুধুমাত্র 2002 সালে ভোটার লিস্টে যেই পেজটাতে নাম রয়েছে সেই পেজটা আপনি ডকুমেন্ট হিসাবে দিয়ে দিলেই কিন্তু হবে। এবার আরেকটা বিষয়, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা বাড়িতে নেই, বাইরে কাজ করতে গেছে, তাদের ক্ষেত্রে কী হবে, ভোটার ভেরিফিকেশন তারা কীভাবে করবে? দেখুন, নির্বাচন কমিশন আপনাদের জন্য অনলাইন প্রসেসও চালু করবে। বিহারে যে SIR হয়েছে সেখানে কিন্তু অনলাইন অফলাইন দুটো পদ্ধতিই ছিল। আপনারা অনলাইনে বাড়িতে বসেও SIR করতে পারবেন, বাড়িতে বসে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, সেখানে ডকুমেন্ট আপনারা অনলাইনে আপলোড করতে পারবেন। অনলাইনে সমস্ত রকম ডাটা থাকবে, যাতে 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরও সমস্ত তথ্য সেখানে উপলব্ধ থাকবে। সেখান থেকে অনলাইন প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজে স্টেপ বাই স্টেপ সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। তাই যারা বাড়িতে নেই চিন্তা করার কিছু নেই, অনলাইনেও করা যাবে। আপনারা রাজ্যের যে কোনো প্রান্তেই থাকুন না কেন বা বাইরের রাজ্যে যেখানেই থাকুন না কেন অনলাইনে আপনারা করতে পারবেন। অনলাইনে কিভাবে করতে হবে যখন আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে আমরা সেই নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমরা SIR সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদেরকে লেটেস্ট আপডেটগুলো সময়ে সময়ে জানাতে থাকবো। তো বর্তমানে SIR যে কোনো মুহূর্তেই যে কোনো সময়ই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যেতে পারে। তো আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি, যখনই চালু হবে বা যখনই এর আপডেট আসবে সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাতে থাকবো। তো আপনারা এই SIRটিকে কীভাবে দেখছেন, এটাকে সমর্থন করেন কি না, অবশ্যই কিন্তু এর ভালো দিক খারাপ দিক আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।